শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুরে 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। দর্শক, আজ আমরা আলোচনা করতে চাই প্যাকেটজাত খাদ্যপণ্যের উপরে যে ভ্যাট ট্যাক্স সেই বিষয়টি নিয়ে। আপনারা জানেন যে প্যাকেটজাত খাদ্যের কিন্তু বাংলাদেশে ব্যাপক চাহিদা রয়েছে। শুধু বাংলাদেশে নয়, এই বাংলাদেশের তৈরিজাত প্যাকেটজাত খাদ্য কিন্তু বিদেশেও রপ্তানি হয়। সব মিলিয়ে এখানে একটি বড় ধরনের বাজার রয়েছে এবং সেই বাজার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো কিন্তু উচ্চ ভ্যাট এবং ট্যাক্সের চাপেও রয়েছে। সব মিলিয়ে আসলে এই ব্যবসার গতি প্রকৃতি এবং সম্ভাবনা এবং চ্যালেঞ্জগুলো কোথায়, সে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত আছেন। আমাদের সাথে উপস্থিত আছেন জনাব একেএম জাবেদ, যিনি চিফ অপারেটিং অফিসার ডেকো ফুডস লিমিটেড, এবং আছেন ডক্টর মাহফুজ কবির, অর্থনীতিবিদ। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। যে বিষয়টি বলছিলাম যে খাদ্যপণ্য উৎপাদন এবং প্যাকেটজাত খাদ্য, যে বিষয়টি চাহিদা এবং চ্যালেঞ্জ সম্ভাবনা সব কিছু নিয়ে আসলে আলোচনা করতে চাই। প্রথমে আপনার কাছে আসতে চাই, এই যে প্যাকেটজাত খাদ্য, সেটি আসলে বাংলাদেশের এই মুহূর্তের চাহিদা কেমন, মানুষের মধ্যে আসলে এই প্যাকেটজাত খাদ্যের প্রতি যে একটি আকর্ষণ রয়েছে, সেটি আসলে যদি বলতেন কি পর্যায়ে রয়েছে এই মুহূর্তে? থ্যাংক ইউ। বেসিক্যালি এটা দিনে দিনে বাড়ছে, অনেক বাড়ছে, কারণ মানুষের লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে। মানুষ ধরেন এডুকেশন বাড়ছে, মানুষের কনসিয়াসনেস বাড়ছে, হেলথ অ্যাওয়ারনেস বাড়ছে। সো আগে ধরেন মানুষ যে ফুডটা কনজিউম করতো লুজ ফরম্যাট, লাইক আমরা ছোটোবেলায় দেখেছি যে বাজারে লুজ হয়তো আটা, ময়দা, সুজি বা তেল, চিনি বিক্রি হচ্ছিল, সেগুলো কিন্তু গ্র্যাজুয়ালি প্যাকড ফুডে কনভার্ট হচ্ছে ডিউ টু হেলথ ফ্যাক্টর, হেলথ কনসিয়াস। এবং শুধু প্যাকটে না, গ্র্যাজুয়ালি আপনি দেখবেন যে নন ব্র্যান্ডেড প্যাক, লাইক লোকালি অনেকে প্যাক করে, সেগুলো থেকে কিন্তু মানুষজন ন্যাশনালি ব্র্যান্ডেড প্যাকটে কনভার্ট হচ্ছে। সো এটা একটা হিউজ শিফট, আউট সে এটা একটা প্যারাডাইম শিফট ইন দ্য লাইফস্টাইল ফুডের ক্ষেত্রে। তো এই জন্য আসলে এই ডিম্যান্ডটা বাড়ছে এবং এটার কিন্তু ডাবল ডিজিট গ্রোথ আছে মার্কেটে, বাংলাদেশে। এটার মার্কেট লাইক মানে ধর আমাদের স্ন্যাক্স বিস্কিটসের মার্কেটে অলমোস্ট 12,000 crore per annum অ্যান্ড ইজ হ্যাভিং অলমোস্ট 8% গ্রোথ। যেখানে ধরেন টপ 20 কোম্পানি আছে, এর মধ্যে 10টা ন্যাশনালি রিনাউন্ড কোম্পানি আছে। সো মার্কেট ডিম্যান্ড ইজ ভেরি হাই, ইজ ইনক্রিজিং, দ্যাটস ওয়াই ইজ ভেরি অ্যাট্রাকটিভ। যার ধরুন কিন্তু এখন প্রত্যেকটা দেখুন বড় কর্পোরেট হাউস কিন্তু এই বিজনেসে আসছে। সো মার্কেট হ্যাজ হিউজ পটেনশিয়াল। চ্যালেঞ্জগুলো কোথায় এই মুহূর্তে? চ্যালেঞ্জ হচ্ছে বেসিক্যালি ধরেন ফুড, তো ফুডে আপনাকে ইউ হ্যাভ টু মেনটেন আ মিনিমাম স্ট্যান্ডার্ড অফ কোয়ালিটি, এবং সেটা করতে গেলে ইটস বিট এক্সপেন্সিভ। ধরেন আমরা যেন তেন রকমের কোনো র ম্যাটেরিয়াল ইউজ করতে পারছি না, বা আমরা প্যাকিং ম্যাটেরিয়াল ব্যাপারে উই রিমেন ভেরি ভেরি কশাস, অ্যান্ড আমরা কোয়ালিটি কন্ট্রোল ব্যাপারে উই রিমেন এক্সট্রিমলি কশাস। যার ধরুন এই প্রসেসগুলো কিন্তু এক্সপেন্সিভ। এটার জন্য কিন্তু ফুডের ক্ষেত্রে এটার চ্যালেঞ্জ হচ্ছে যে এটার মার্জিন ইজ ভেরি লো, এবং রিসেন্টলি আপনি জানেন যে ভ্যাট বেড়েছে, ট্যাক্স কোনোটাই কমেনি, অন্য এক্সপেন্স সবই বেড়েছে, যার ধরুন মার্জিন হ্যাজ বিন ভেরি ভেরি থিন। কিন্তু যেহেতু আপনি ফুড বিজনেস করতে গেলে ইউ হ্যাভ টু হ্যাভ সাম কাইন্ড অফ ভলান্টারি থটস, যে এটা জাস্ট কমার্শিয়ালি আপনি করলেই হবে না, আপনাকে একটা মানুষকে সেবা করার একটা মেন্টালিটি থাকতে হবে। যার ধরুন কোয়ালিটি মেনটেন করতে গেলে উইচ ইজ এক্সপেন্সিভ, দিনে দিনে বাড়ছে। সো আপনার বিজনেসের মার্জিনটা কমে যাচ্ছে, অ্যান্ড ইটস লুজিং ইটস অ্যাট্রাকটিভনেস ফর দ্য এন্টারপ্রেনার্স। আপনার যদি বিজনেসটা এন্টারপ্রেনারের জন্য যদি প্রফিটেবল না হয় অ্যাট্রাকটিভলি, তাহলে দে উইল লাইক ব্যাক অফ। সো ইন্ডাস্ট্রিটা আসলে এই যে যেটা শিফট হওয়ার কথা লুজ থেকে প্যাক থেকে ব্র্যান্ডেড প্যাক, এই যে প্যারাডাইম শিফট, ইট উইল গেট স্লো ডাউন। এটার জন্য আসলে চ্যালেঞ্জগুলো আছে আর কি। ডক্টর মাহফুজ, আপনার কাছে এই বিষয়টি জানতে চাই। প্যাকেটজাত খাদ্য কিন্তু বাংলাদেশের প্রচুর মানুষ খায়, রিক্সা শ্রমিক থেকে কৃষক থেকে শুরু করে স্কুল পড়ুয়া স্টুডেন্ট সবাই কিন্তু এই প্যাকেটজাত খাবার খায়, এবং বাংলাদেশের প্রচুর পরিমাণে এই প্রোডাক্টের চাহিদা রয়েছে। কিন্তু আমরা দেখেছি যে 5 আগস্টের পরে এই পণ্যটি যেটা এখন ছিল 5% ছিল ভ্যাট, সেটি 10% করার জন্য প্রস্তাব করেছিল সরকার, যদিও উদ্যোক্তা বা ব্যবসায়ীরা সেক্ষেত্রে একমত হয়নি, কিন্তু বর্তমানে সেটি 7.5% রয়েছে। এটি আসলে এই যে বাজার সম্প্রসারণ বলেন, মানুষের কাছে এটি খাদ্যের যে চাহিদার যোগান দেওয়ার ক্ষেত্রে আসলে এই ভ্যাট ট্যাক্সটি প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ। একটা গুরুত্বপূর্ণ আসলে নীতি নির্ধারণের প্রশ্ন আমার কাছে করেছেন।
মূল কথাটা আমাদের দেখতে হবে যে গ্লোবালি যে ফুড প্রোডাক্ট সেগুলোর প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বলে আর কি এটা, তো সেটা কত। তো ফুড প্রোডাক্টের ক্ষেত্রে যেটা হয় যে এটা অস্থিতিস্থাপক হয়, মানে ইলাস্টিসিটি হয় হচ্ছে যে কম আর কি, যতটুকু দাম বাড়ে তার চাইতে কম হারে আসলে চাহিদা কমে। তো সেই হিসেবে সারা পৃথিবী জুড়েই আসলে একটা নীতি হচ্ছে, মানে সরকারি নীতিটা হলো যে খাদ্যপণ্য, বিশেষ করে যে সাধারণের যে ভোগ্য খাদ্যপণ্য সেগুলোর উপরে কর থাকতে হবে কম, আর যেগুলো বিলাসপণ্য বা উচ্চ মূল্যের যে সমস্ত খাদ্যপণ্য রয়েছে তার উপরে হয়তো কর বেশি থাকতে পারে। সুতরাং মূল কথাটা হচ্ছে যে এখানে আসলে কর হতে হবে খুব ন্যূনতম পর্যায়ের, যেটা আমরা ভ্যাট ট্যাক্স চাই বলি না কেন। তো সেইখানে আসলে এই 5%ই বা কেন ছিল, তো সেটা তো বোঝাই যায় যে যেহেতু এটা খাদ্যপণ্য এবং সাধারণ মানুষের যে ভোগের জন্য খাদ্যপণ্য। আর একই সঙ্গে আপনি যদি এখন একটু দেখেন যে ফাইনাল গুড যেটা খাবার হিসেবে আর কি, যেটা প্যাকেট খুলেই খাওয়া যায়, সেটা আছে কিছু আছে কিন্তু ইনগ্রেডিয়েন্ট, হ্যাঁ, যেমন এই যে মশলা, হ্যাঁ, তো এটা কিন্তু দীর্ঘদিন থাকে এবং এটা কিন্তু সারা পৃথিবী জুড়েই চলে আর কি, বাংলাদেশের ডোমেস্টিক মার্কেটেও আছে, গ্লোবাল মার্কেটেও আমরা এটাকে এক্সপোর্ট করছি। তো সেটা একটা বিষয়। আবার অন্যান্য ক্ষেত্রে আপনি একটু খেয়াল করলে দেখবেন যে এখন অনেক সুপার শপে কিন্তু এই প্যাকেট যে সমস্ত আপনার রেডি টু ইট আবার রেডি টু কুক এরকম কিছু অনেক পণ্য কিন্তু আসছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে একটা হেটারোজেনিটি কিন্তু তৈরি হচ্ছে এবং অসংখ্য ব্যবসা কিন্তু এখানে একটু সম্প্রসারিত হচ্ছে এখানে। এবং একই সঙ্গে যেটা খুব একটা ভালো কথা এসছে এখানে, সেটা হলো যে অনেকে আসতে চাচ্ছে কিন্তু একই সঙ্গে এখানে মার্জিনও যেহেতু কম, তার মানে কি একদিকে হচ্ছে দৈনন্দিন যে ভোগ্যপণ্য সেটি যে সাধারণ মানুষ কনজিউম করছেন, এবং একই সঙ্গে এখানে প্রচুর কম্পিটিশন আছে এবং কোয়ালিটি, এই সবগুলো যদি আমরা বিবেচনা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু উচ্চ শুল্কের বা উচ্চ করের তেমন কোনো সুযোগ নেই। হ্যাঁ, যদি বিদেশ থেকে পণ্যটা আছে আমদানির জন্য তাহলে সেক্ষেত্রে আমরা সাপ্লিমেন্টারি ডিউটি বসাতে পারি, তো সেটা কিন্তু ভিন্ন প্রশ্ন। কিন্তু আমাদের দেশীয় শিল্প হিসেবে তো এটার বিকাশ প্রয়োজন। আর আরেকটা কথা আমরা মনে রাখবেন, সেটা হলো যে গার্মেন্টসের বাইরে কিন্তু আমরা এখন অনেক পণ্যের দিকে একটু ডাইভার্সিফিকেশন চিন্তা করছি, এবং এটার যেহেতু একটা বড় প্রসপেক্ট রয়েছে আমাদের এই যে প্যাকেট যে সমস্ত ফুড, তো সেই ক্ষেত্রে আমরা একটু সুযোগ দিতে হবে। যখন আপনি উচ্চ কর বসাবেন তখন কিন্তু সেই শিল্পটা কিন্তু আর বেড়ে উঠবে না। তো এই বিষয়টা একটু চিন্তা করা উচিত যে আমরা আসলে যে ডোমেস্টিক কনজিউমার যারা রয়েছেন এইটাতে কিন্তু সরাসরি শিফট হচ্ছে তাদের উপরে, মানে সাধারণ ভোক্তাদের উপরে। সুতরাং ওইখানে মার্কেটটাও কিন্তু তখন ডাউন হয়ে যাচ্ছে। তো সুতরাং আমি মনে করি যে এখন এই যে অন্যান্য যে সমস্ত চ্যালেঞ্জ রয়েছে, যে প্রফিট মার্জিন সেটা, এবং একই সঙ্গে যে কোয়ালিটির যে প্রেশার, তো সেটি, তো এটার পাশাপাশি আমাদের আসলে এখন চিন্তা করতে হবে যে যেহেতু এখন আসলে বিনিয়োগ কম, এখন কিন্তু আমাদের প্রবৃদ্ধি কম, তো এই অবস্থায় যদি আমরা সুযোগ করে না দেই এবং এই যে ভ্যাট ট্যাক্স দিয়ে যদি আমরা সেই ব্যবসাটার যে এটা গ্রোথ প্রসপেক্ট সেটা যদি আমরা বন্ধ করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা নতুন ধরনের চ্যালেঞ্জ হিসেবে আসছে। জি, জনাব জাভেদ, আপনি যদি বলতেন যে আপনাদের উৎপাদনকারী প্রতিষ্ঠান যারা আছে তারা বলে, মানে তাদের অভিযোগ যে ট্যাক্স বাড়ানোর কারণে, ভ্যাট বাড়ানোর কারণে আসলে তারা আসলে যে লাভ সেটা করতে পারছে না। আপনি যদি একটু বলতেন যে এটির আসলে মানে আমরা যদি আন্তর্জাতিক পরিমণ্ডলের হিসাব করি সেক্ষেত্রে বাংলাদেশের ভ্যাট ট্যাক্সের পরিমাণটা কেমন? দুই হচ্ছে যে আপনারা এই উৎপাদন করতে গিয়ে এখন ভ্যাট যত বেড়েছে সেক্ষেত্রে আপনারা কি পরিমাণ কমিয়ে দিচ্ছেন কিনা, বা সেখানে আসলে ক্রেতা ধরে রাখার চ্যালেঞ্জ কিন্তু রয়েছে, সেই জায়গায় আপনাদের চ্যালেঞ্জটা কি থাকছে এখন? আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সারটা হচ্ছে ভ্যাট এবং ট্যাক্স দেশের বাইরে যেভাবে হয় ইটস ভ্যারিয়েবল। কীরকম ধরেন, যেগুলো লো কস্টের প্রোডাক্ট হয়, যেগুলো কনজামশন ম্যাস এভরিবডি ডাজ, সেগুলোর ক্ষেত্রে কিন্তু জিরো ভ্যাট আছে অনেক দেশে। আপনার ভ্যালুর ক্ষেত্রেও ধরেন 5 টাকা 10 টাকা বিস্কুটের ক্ষেত্রে ভ্যাট নেই, এরকম অনেক দেশ আছে। আপনি যদি একটু বড় স্কেলে যান, লেটস সে 20 বা 20-30 টাকার যেগুলো প্রোডাক্ট আছে সেগুলোতে আপনি লাইক ইউ ক্যান ইম্পোজ 5%। আপনার যেগুলো 50 টাকা আছে সেখানে ইউ ক্যান মেক 7.5%, যেগুলো 100 টাকা সেখানে আপনি করতে পারেন ইভেন 10%। সো আপনি ইফ ইউ মেক দ্য ভ্যাট ভ্যারিয়েবল, তাহলে আপনার যে পোর্টফোলিও ভ্যাট অ্যামাউন্ট আপনি আর্ন করতে চান কনজিউমার থেকে, সেটা আপনি কিন্তু টার্গেট ফিল আপ করছেন, বাট ইউর চার্জিং ইট অন দ্য পিপল হু ক্যান অ্যাফোর্ড দ্যাট, চার্জিং অন দ্য হাই স্কেল প্রোডাক্ট, হাই ভ্যালু প্রোডাক্ট। কিন্তু আমরা সেটা না করে আমরা জেনারিক করে ফেলেছি। এটা একটা লাইক আই থিঙ্ক উই ক্যান চেঞ্জ দ্যাট। এই জায়গাটা আমাদের চেঞ্জ করার স্কোপ আছে, যেটা অন্য দেশে আছে। আর ডিউটির কথা যেটা বলছেন, যে আমাদের দেশে কিন্তু র ম্যাটেরিয়াল, প্যাকিং ম্যাটেরিয়াল পুরোটা ইম্পোর্টেড। আমাদের দেশে আমরা হুইট কিন্তু আমরা ইম্পোর্ট করতে হয়, আমাদের অয়েল ইম্পোর্ট করতে হয়, সুগার ইম্পোর্ট করতে হয়, আমাদের যে প্যাকিং ম্যাটেরিয়াল যেগুলো আছে রেজিন ইম্পোর্ট করতে হয়, আমাদের ফিল্ম ইম্পোর্ট করতে হয়, কার্টুন ইম্পোর্ট করতে হয়, সব ইম্পোর্ট করতে হয়। তো এই যে আমাদের এই ইম্পোর্টের জন্য আমাদের যে ডিউটিগুলো আছে সেগুলো কিন্তু যেগুলো বেসিক প্রোডাক্ট লাইক সেই যেগুলো ধরেন ম্যাস কনজামশন হয়, 5 টাকা লো স্কেল, 5 টাকা 10 টাকার সেগমেন্টের যে প্রোডাক্টগুলো আছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু ইউ ক্যান অলসো ওয়ার্ক অন দ্য ডিউটিস। আপনি যেগুলো হাই ভ্যালু আছে সেটার জন্য ডিউটি আপনি হাই চার্জ করেন, সেটা তো আমাদের কিছুটা প্র্যাকটিস আছে। কিন্তু ফুড ইজ এ বেসিক রাইট, অ্যান্ড এভরিবডি কনজিউম দ্যাট।
কমন পিপলস ইউসেজ। সো এইটার ক্ষেত্রে ডিউটি অলসো ক্যান বি লাইক কনভেনিয়েন্ট, এটা ডিউটিটা কমানো যেতে পারে। এবং দেখেন আমাদের হুইটের ক্ষেত্রে 10% আছে, আমাদের অয়েলের ক্ষেত্রে আছে 22.5%, সুগারের 30%-এর মধ্যে আছে। ইভেন আমাদের প্যাকিং ম্যাটেরিয়াল ধরেন ইভেন কার্টুনের 63% ডিউটি, ক্যান ইম্যাজিন। তো আমাদের রেজিনের ক্ষেত্রে 32% ডিউটি, আমাদের ফিল্মের ক্ষেত্রে আছে এরকম 22% ডিউটি। আমরা গত বছর আমাদের জেনারিক্যালি ওয়েজেস বেড়েছে 9%, ইলেকট্রিসিটি বিল বেড়েছে 7%, গ্যাস বেড়েছে 10%, ব্যাংকের রেট ছিল 9, যেটা সে হয়েছে 13.5%। সো কোনোটা কিন্তু কমেনি, বেড়েছে। সবগুলো উৎপাদন খরচ সব বেড়েছে, কিন্তু আমরা কিন্তু ফুড আইটেম বললাম আমরা কিন্তু কোয়ালিটি কমাতে পারছি না। আমি সেই যে বিষয়টাই জানতে এবং ওটার জন্য আপনি যেটা বলছেন যে আমরা আপনারা কি- কোয়ান্টিটি কমিয়েছে কিনা, অনেক কোম্পানি কমিয়েছে, অনেক কোম্পানি কিন্তু সেটা করেনি। যেমন আমাদের কোম্পানির প্রিন্সিপালটা হচ্ছে যে যেটা আমি নিজে খাবো না সেটা আমি বিক্রি করবো না। সো আমরা কোয়ালিটির ব্যাপারে এক্সট্রিমলি মানে রেস্ট্রিক্টেড, তো ওইটা আমরা মেনটেন করতে হয়। সো আমাদের কস্ট একটু বেশি, এবং ধরেন কোয়ান্টিটি অন্য কোম্পানি হয়তো বেশি কমিয়েছে, আমি হয়তো একটু কম কমিয়েছি। সো এন্ড অফ দ্য ডে হু ইজ বিং মানে সাফার? কনজিউমার। এবং সেটা কোন কনজিউমার? এমন না যে প্রিমিয়াম সেগমেন্ট বা পপুলার সেগমেন্ট, অ্যাকচুয়ালি ম্যাস সেগমেন্ট মানে আমজনতা যাদেরকে বলে, দে আর বিং সাফার। তো এইটা যেটা উনি বললেন যে এটা ওয়ার্ল্ডের সব দেশে কিন্তু এরকম ম্যাস পিপলের জন্য ডিফারেন্ট স্ট্রাকচার আছে, এবং যত উপরে যদি যাবে তত সেটা বাড়তে পারে। কিন্তু আমাদের এখানে কিন্তু ইটস জেনারিক ফ্ল্যাট, আদার দেন কিছু লাক্সারি আইটেমের উপর ডিউটি বেশি আছে, কিন্তু ফুড আইটেমের মধ্যেও কনজিউমার বেসিসে ইউ ক্যান অলসো ফিক্স আ ভ্যাট অ্যান্ড ডিউটিস, যেটা কিন্তু আমরা করছি না। সো উই গট বি ক্রিয়েটিভ ইন দিস সেগমেন্ট, ওয়্যার অন্য কান্ট্রিগুলো প্র্যাকটিস করছে সেটা আমরা করছি না। সেটা করলে কিন্তু ইট উইল বি কনভিনিয়েন্ট ফর দ্য কনজিউমার্স। ডক্টর মাহফুজ, আপনি যদি বলতেন যে এই যে ভ্যাট এটি আসলে ভোক্তার জন্য ন্যায্য কিনা, একই সাথে আপনি যদি বলতেন যে এতে যারা আসলে এই প্রোডাক্টগুলো ক্রয় করে বা যারা খায় বা ভোক্তা, তাদের কি ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে কিনা এইসব ভ্যাটের কারণে? হ্যাঁ, আসলে যে ওই ট্যাক্সের যে বেসিক প্রিন্সিপালগুলো আসলে আমরা জেনে থাকি, তো তার মধ্যে একটা হলো যে সোশ্যাল জাস্টিস। হ্যাঁ, তো এখানে অবশ্যই এই জাস্টিসটা আমাদেরকে এনশিওর করতে হবে, কিন্তু আমাদের খুব একটা দুর্ভাগ্য যে আমাদের যারা অথরিটি তারা কিন্তু এই গবেষণাটা করে না। তারা জানে কিন্তু যে এই ম্যাস পিপলের জন্য কনজিউমার গুড কোনটা, এবং আসলে বাংলাদেশের গরিব মানুষেরা বা একটু লো ইনকাম পিপল যাদেরকে বলি আমরা, তাদের ইনকামের কিন্তু প্রায় 2/3 হলো তারা কিন্তু ফুডের পেছনে করে আর কি, খরচ করে। আর এখন আসলে সবার মধ্যেই স্বাস্থ্যের সচেতনতা বেড়ে গেছে। এখন কিন্তু মানুষ আসলে এই ওপেন যে সমস্ত প্রোডাক্টগুলো আছে সেগুলো খেতে চায় না, নিতান্ত বাধ্য না হলে খেতে চায় না, আর অভ্যাস হয়ে গেছে যে এটা প্যাকেট ফুড তারা এটা খাবে। তো এটার কারণে দেখা যায় কি যে আসলে তো এখন যদি এরকম করে মানে ভ্যাট বাড়ানো হয়, মানে 7.5%, এটা কিসের বেসিসে হলো? তো সেই ক্ষেত্রে ইলাস্ট্রিসিটি হলেও আমাদের কিন্তু প্রিন্সিপাল, যে ড্রাইভিং প্রিন্সিপাল, এবং কোনো গবেষণাই হয় না, মানে এনবিআর তো আসলে সেভাবে দেখেনি যে কোন প্রোডাক্টের ইলাস্ট্রিসিটি কত, মানে মানুষের ভোগের পরিবর্তন হচ্ছে কিনা, এটা হবে না। তো সুতরাং আমি মনে করি যে আসলে এখানে এই পুরো ট্যাক্স স্ট্রাকচারের আমাদের রিডিফাইন করা দরকার। এবং আমাদের তো একটা গ্রোয়িং ইকোনমি, আর যদি আমরা ইনকাম ধরি আর কি, পার ক্যাপিটা ইনকাম আর কতই বা, তাই না? এখন আমরা এমন রেটে দিতে পারবো না ট্যাক্স, যে ট্যাক্স হচ্ছে আপনার এটা একেবারে হাই ইনকাম পিপল যে সমস্ত দেশে আছে, তো তাদের মতো করব। তো মূল বিষয়টা হচ্ছে যে আমাদের এই মানে বৃহত্তর জনগোষ্ঠীর কথা মাথায় রেখে আসলে আমাদের এই ট্যাক্সটাকে সহনীয় পর্যায়ে রাখতে হবে। আচ্ছা, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই যে এই যে ট্যাক্স বাড়ায়, ভ্যাট বাড়ায়, এগুলো কি সরকার প্রপার ওয়েতে আদায় করতে পারে? মানে এগুলো আসলে প্রাপ্তির জায়গাটা, সরকার তো রাজস্ব বাড়ানোর জন্য এগুলো করে, তো সেটা হচ্ছে কিনা? না, ভ্যাটের ক্ষেত্রে দুটো বিষয় আছে। একটা হলো যে আপনি প্রোডাক্টের উপরে তো করে দিচ্ছেন, তখন কিন্তু আমরা ওই এটা ইনডিরেক্ট ট্যাক্স, তো এটা আসলে এটা হয়ে যায় আর কি, আদায় হয়ে যায়। তার কারণ ওই ইউনিটের উপর যখন দিচ্ছেন আপনি, তখন হলো এটা কিন্তু কালেক্ট করাটা সহজ বলেই আসলে এটা করা হয়। কিন্তু কিছু কিছু এটা আসলে কিছু কিছু বলা ঠিক হবে না, তার কারণ অসংখ্য কিন্তু আমাদের এই যে ছোট ছোট দোকানদার যারা এই বিক্রি করে, তখন কিন্তু তাদের ওই এন্টারপ্রাইজের উপরে যে ভ্যাটটা হচ্ছে সেটা কিন্তু ওই কালেকশন, ওই ক্ষেত্রে কিন্তু দুর্নীতিটা হয়। তখন তারা মোটামুটি একটা হিসাব নিকাশ করে তারা কিন্তু জমা দিচ্ছে। আমাদের যেহেতু ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস, ওটা কিন্তু ইনস্টল করা হয়নি সেভাবে, অল্প কিছু আছে, কিন্তু বাকি পুরো দেশের যত ব্যবসা আছে সেটা কিন্তু এর বাইরে থেকে যাচ্ছে, যার ফলে ভ্যাট ইম্পোজ করা হলে যদি এটা প্যাকেট ফুড যেটা একেবারে ধরেন যে কোম্পানিগুলো তৈরি করছে তারা কিন্তু এটা দিচ্ছে, কিন্তু যারা এর বাইরে থেকে যাচ্ছেন তারা কিন্তু আসলে এটা দিচ্ছেন না। তো সুতরাং এখানে একটা ডিসক্রিমিনেশন আছে। এবং আপনি যে প্রশ্নটা করলেন যে আদায় হয় কিনা, এটা আমি বলবো যে মিশ্র অভিজ্ঞতা আর কি। এই কারণে কিন্তু আমাদের টার্গেটটা থাকে ঠিকই, কিন্তু সেটা রিয়েলাইজ করা সম্ভব হয় না। জি, এই বাস্তবতায় আপনি কি বলবেন যে আপনারা তো সরাসরি উৎপাদনের সাথে জড়িত এবং ভ্যাট ট্যাক্স এই বিষয়ের প্রভাবটা কিন্তু আপনাদের উপরেও আসে,
সেটি আসলে সরকার যেভাবে আদায় করার সিস্টেম বা ধরন সেটির সাথে আসলে আপনাদের সম্পর্কটি কেমন এবং এটি হচ্ছে কিনা কি মনে হয় আপনার কাছে? ডেফিনেটলি ধরুন আমরা যারা লাইক ন্যাশনালি অপারেশন করি, যেসব কোম্পানি কেটার করি, আমরা তো কমপ্লায়েন্ট, উই গেভ ফুল ভ্যাটস, তো আমাদের ক্ষেত্রে সেটা হচ্ছে। কিন্তু ধরেন অনেক লোকাল প্লেয়ার আছে, রিজনাল প্লেয়ার আছে, তারা কিন্তু হয়তো ভ্যাট তাদেরকে দে আর সাপোজ টু গিভ অ্যাজ ওয়েল, বাট তারা কতটুকু দিচ্ছে আই এম নট শিওর অ্যাবাউট দিস, এটা এনবিআর বলতে পারবে। বাট উই নো যে আমাদের দেশে পুরো সিস্টেমটা অটোমেটেড না, ইলেকট্রনিক্যালি মানে মনিটর্ড না, সো দেয়ার কুড বি সাম মানে ইনএফিসিয়েন্সিস। অ্যান্ড এটার জন্য ধরেন হয় কি তখন মানে লেভেল প্লেইং গ্রাউন্ডটা থাকে না আর কি। লাইক আমরা হয়তো ভ্যাট দিচ্ছি, আমার কস্ট বেশি, যে ভ্যাট দিচ্ছেন ওর কস্টটা কম, সো ওর বা মার্কেটে গেলে ডেফিনেটলি আমাদের একটা ব্র্যান্ড ভ্যালু ইকুইটি আছে, সো লোকজন হয়তো বেশি প্রাইসে আমাদেরটা কনজিউম করতে চায়। কিন্তু তারপর দ্যাট আদার কোম্পানি যারা দিচ্ছে না, দে বিকাম কাইন্ড অফ এ ডিস্টার্বিং এলিমেন্ট ইন দ্য মার্কেট, বিকজ ওর তো স্ট্রাকচার কস্ট আর আমার কস্ট স্ট্রাকচার এক না, হি ইজ অপারেটিং এক্সপেন্সিস লোয়ার দ্যান মি, তো ওইটা একটা ডেফিনেটলি ইটস এ ডিস্টারবেন্স। আর যেটা বাকি ন্যাশনাল কোম্পানি যারা আছে তারা কিন্তু কাইন্ড অফ ভ্যাট কমপ্লায়েন্ট, সো এটা এনবিআর এই জায়গাটা পাচ্ছে। বাট মাই কোয়েশ্চেন ইজ উই ওয়ান্ট টু গিভ ভ্যাট, এবং আমরা বাট উই গট টু থিঙ্ক স্মার্ট। লাইক আমরা যেটা বললাম, যেটাকে ভ্যারিয়েবল করতে হবে, যেই নিচে লো সেগমেন্টের জন্য, লো ভ্যালু প্রোডাক্টের জন্য ভ্যাট ওয়েভ করতে হবে, মিড সেগমেন্টে আপনি শুরু করতে পারেন, তার উপর সেগমেন্টে একটু বাড়ান, হাই সেগমেন্টে আরও বাড়ান, আপনার পোর্টফোলিও ভ্যাট কিন্তু কমবে না, just it will shift from product to product, category to category. But portfolio government target, let's say, আমি এত হাজার কোটি টাকা কাউন্ট করতে চাই, that income will not be less, but you will just change the module. You will just make adjustment on the categories or adjustment on the SKUs and adjustment on the value products. তাহলে it will make sense. It will be convenient for let's রিকশাওয়ালার জন্য ভ্যাট থাকছে না 5 টাকার জন্য, 10 টাকার জন্য ভ্যাট থাকছে না, 20 টাকার জন্য একটু থাকছে 5%, 30-এর জন্য থাকছে 10%, 50-এর জন্য থাকছে 12%, 100-এর জন্য থাকছে 15%. দ্যাট মেক্স সেন্স বিকজ দে ক্যান অ্যাফোর্ড দ্যাট। কিন্তু একটা গ্রামের একটা কৃষক কিংবা আমার রিক্সা চালক ভাই তো সেটা অ্যাফোর্ড করতে পারে না, ইভেন ইউ ক্যানট অ্যাফোর্ড 5%, তো ওই জায়গাতে ওয়েভ করতে হবে। এই জায়গার ক্ষেত্রে আমাদেরকে অনেক স্মার্টলি থিঙ্ক করতে হবে। ধরেন আপনার ময়দার অনেক ইউসেজ আছে, একটা হচ্ছে বেসিক ইউজেজ, একটা হচ্ছে লাইক বেসিক ইউজের বাইরে, তো যেগুলো বেসিক ইউসেজ হচ্ছে যে আরএমগুলো, র মেটেরিয়ালগুলো, প্যাকিং মেটেরিয়ালগুলো, সেগুলোর ক্ষেত্রে আপনাকে ডিউটিতেও এভাবে প্লে আউট করতে হবে। যারা বেসিক ইউসের জন্য হলে একরকম, আপনার ইউসেজ অন্য প্যাটার্ন হলে অন্যরকম, এইচএস কোড শুড বি ডিফারেন্ট, তো উই হ্যাভ টু বি অ্যাকচুয়ালি ক্রিয়েট। জেনারেলি বলছেন উই ডোন্ট থিঙ্ক অন দিস, উই ডোন্ট ডু রিসার্চ অন দিস, উই ডোন্ট হ্যাভ মাচ অ্যানালিসিস অন দিস। এটা করলে কিন্তু আমার ভ্যাটটা ক্রিয়েটিভ হলে ভ্যাটের ভ্যালু, কালেকশন ভ্যালু কমবে না, পোর্টফোলিও কমবে না, জাস্ট টুইক করতে হবে আমাদেরকে। আরেকটি বিষয় যেন আপনি যে যুক্ত করতেন যে এই যে প্যাকেটজাত খাবার, হ্যাঁ, এটি আসলে মানুষের জন্য কতটা নিরাপদ বলে মনে করেন? ইট ইজ, কারণ আমরা যা প্রোডাক্ট আমরা ম্যানুফ্যাকচার করছি, ইটস বিং সার্টিফাইড বাই বিএসটিআই। অ্যান্ড বিএসটিআই, ধরুন আমি আমার ক্যারিয়ারের 25 ইয়ার্স রানিং, শুরুর দিকে বিএসটিআই যেমন ছিল, এখন বিএসটিআই কিন্তু অনেক অটোমেটেড, অনেক I would say better qualified, I would say more serious, they're very like restricted on this quality issue. So আপনাদের এগুলো আমরা যারা ন্যাশনাল কোম্পানি আছে তারা কিন্তু এগুলো মেনটেন করছি, they're safe, no doubt. কিন্তু লাইক আই সে, যেগুলো কিছু রিজনাল কোম্পানি, লোকাল কোম্পানি আছে, সেগুলোর ব্যাপারে আই এম নট শিওর যে তারা কতটুকু এগুলো এনশিওর করছে, কিন্তু আমরা করি এগুলো। লাইক এসে যে আমাদের ডেকোর কিন্তু প্রিন্সিপাল, আমি যেটা বলেছি, আমার চেয়ারম্যান বলেছে, যেটা হোয়াট ইউ ডোন্ট ইট ইউ ডোন্ট সেল দ্যাট। থ্যাংক ইউ। জনাব মাহফুজ, আপনি যদি এই জায়গায় বলতেন যে মানের জায়গায় আসলে সরকারের নজরদারি কেমন হওয়া উচিত, এবং কোম্পানিগুলো যে দাবি করছে যে তারা নিরাপদ খাদ্য উৎপাদন করছে, সেই জায়গাতে আসলে মান যাচাই এবং মানসম্পন্ন প্রোডাক্ট যাতে মানুষ পায়, এই জায়গায় সরকারের নজরদারি বা মনিটরিংটা কেমন হওয়া উচিত? না, এখানে আমাদের বেশ কিছু সীমাবদ্ধতা আছে, এটা স্বীকার করে নিতে হবে। তার কারণ বিএসটিআই কিন্তু সব জায়গায় যেতে পারে না, মানে তারা কিন্তু এই মূল যে বড় শহরগুলো আছে, তো সেগুলোতে যে সব পণ্যের উপরে কিন্তু তাদের নজরদারি আছে, বিষয়টা কম নয়। বড় যারা আছে তাদের ক্ষেত্রে মোটামুটিভাবে এটা কমপ্লায়েন্ট, হ্যাঁ, এটা বলা যায়। তো কিন্তু এখন ক্ষুদ্র মাঝারি তারা কিন্তু আসলে ওই আমাদের এক্সপোর্ট মার্কেটে তারা যেতে পারে না। আর এরপরেও যারা এক্সপোর্ট করেন, তো তাদের ক্ষেত্রে মাঝে মাঝে দেখা যায় যে দু একটা হয়তো অভিযোগ আসে, মানে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আসে, বা ধরেন ইউএসএ থেকে মাঝখানে আমরা দেখলাম যে হয়তো স্পাইসের উপরে দেখা গেলো যে মেটাল একটু বেশি আছে তাদের রিকোয়ারমেন্টের বাইরে, মানে এফডিএ সেটা আইডেন্টিফাই করেছে।
তো এটা ছাড়া খুব বেশি শোনা যায় না যারা এক্সপোর্ট করে তাদের, কিন্তু লোকাল মার্কেটটাই হচ্ছে আমাদের একটা চিন্তার বিষয়, নজর দিতে হবে। যেখানে আসলে এই যে যারা মাঝারি বা ছোট তারা লোকালি প্রডিউস করছে, কিন্তু তারা বিএসটি এর সিলটা নিচ্ছে ঠিকই, বিএসটি এর হয়তো অসাধু দু একজন কর্মকর্তা তাদেরকে হয়তো টাকা দিয়ে তারা কিন্তু হয়তো সার্টিফিকেটটা নিয়ে যাচ্ছে, কিন্তু এই বিএসটি এর যে কমপ্লায়েন্স সেটা কিন্তু তারা মেনটেন করছে না। তো এই জায়গাটাতে আমি মনে করি যে নজরদারি বাড়ানোর যথেষ্ট প্রয়োজনীয়তা আছে, এবং সেই ক্ষেত্রে জনবল যদি নিয়োগ করা হয় তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই যে মানুষের মধ্যে ভয় আছে যে প্যাকেটজাত পণ্য মানে কি নিরাপদ কিনা, তো সেই ভয়টা হয়তো আর থাকবে না। জি, আমরা আলোচনায় ফিরবো, তবে সময় হচ্ছে একটি বিরতির, ফিরবো কিছুক্ষণের মধ্যেই। দর্শক, উচ্চ ভ্যাট ট্যাক্স সংকটে প্যাকেটজাত পণ্য এই বিষয়টি নিয়ে আমরা আলোচনায় ছিলাম। আমরা একটি ছোট্ট বিরতি যেতে চাই, কিছুক্ষণ পরেই ফিরে আসবো, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। দেশে বাড়ছে কার্ডভিত্তিক লেনদেন। গত 5 বছরে নতুন কার্ডের সংখ্যা প্রায় 2.5 গুণ বৃদ্ধি পেয়েছে, আর কার্ডের মাধ্যমে লেনদেন 3 গুণের বেশি বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ জুলাই মাসের প্রতিবেদনে এসব তথ্য প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে 2020 সালের আগস্টে দেশে ডেবিট, ক্রেডিট ও প্রিপেড কার্ডের সংখ্যা ছিল প্রায় 2,22 লাখ। 2025 সালের জুলাইয়ে তা বেড়ে দাঁড়িয়েছে 5,69 লাখ, অর্থাৎ 5 বছরে 156% বা 2.5 গুণের বেশি বৃদ্ধি পেয়েছে। ডেবিট কার্ডের সংখ্যা বেড়েছে প্রায় 120%, অন্যদিকে ক্রেডিট কার্ডের সংখ্যা বেড়েছে 94%। প্রিপেড কার্ডের ব্যবহার বেড়েছে সবচেয়ে বেশি, 16 গুণ বেড়েছে। দর্শক, আমরা আবার আলোচনায় ফিরতে চাই। যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম, প্রক্রিয়াজাত খাবারের উপরে উচ্চ ভ্যাট এবং সংকটে এই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, সেখানে আমরা মান নিয়ে কথা বলছিলাম। জনাব জাভেদ, আপনার কাছে এই বিষয়টি নিয়ে একটু আবার আসতে চাই। সেটি হচ্ছে যে ভ্যাটের কারণে ভেজাল বা খোলা খাবারের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে কিনা, দাম বৃদ্ধির কারণে, বা সব মিলে আসলে মানুষের চাহিদার জায়গাটা এখন প্যাকেটজাত খাবার, মানসম্পন্ন খাবারের দিকে নাকি খোলা খাবারের দিকে? ইনফ্যাক্ট আপনি যখন একটা ভালো জিনিস কনজিউম করতে করতে ইউ গেট হ্যাবিচুয়েটেড, তখন ইটস ডিফিকাল্ট টু মানে আন্ডারগ্র্যাড, নিচে যাওয়া ডিফিকাল্ট, রাদার ইটস ইজি ফর গ্র্যাজুয়েশন, উপরে যাওয়া সহজ। তো এটা দিস ইজ ট্রু যে ভ্যাটের কারণে, প্রাইস বৃদ্ধির কারণে কনজিউমাররা, কোনো কনজিউমার আছে যারা হয়তো লাইক প্যাক্ট থেকে কিছুটা লুজে শিফট করছে, কিন্তু আমার কাছে এটা করতে পারে। আই এম নট শিওর অ্যাবাউট দিস, বিকজ আমাদের কিন্তু প্যাক্টের গ্রোথ স্টিল ইজ দেয়ার। ধরেন প্যাক্ট ফুডের ক্যাটাগরি গ্রোথ রেট যদি 8 হয়, তাহলে কিন্তু আমাদের প্যাক্ট ফুডের গ্রোথ রেট হচ্ছে অলমোস্ট 15 to 16%, আই মিন ডাবল। সো আমার কাছে মনে হয় না যে খুব বেশি শিফট হচ্ছে, তবে হ্যাঁ, ইট মাইট স্লো ডাউন, এটা হয়তো একটু স্লো ডাউন করে দিচ্ছে। যারা ধরেন লুজ থেকে প্যাকটা শিফট করতে চায়, কনভার্ট করতে চায়, তারা হয়তো প্রাইসের কারণে কিছুটা দে মাইট লাইক স্টেপ ব্যাক ফর এ ওয়াইল, যে এখন যেহেতু দামটা একটু বেশি, সো দে উইল স্টেপ ব্যাক, অ্যান্ড ফিউচারে ডেফিনেটলি তারা অবশ্যই দে টু মুভ টু প্যাকড ফুড, বিকজ মানুষের যেটা বলেছিলাম যে এডুকেশন বেড়েছে, হেলথের কনসিয়াসনেস বেড়েছে, তারা অ্যাকচুয়ালি মুভ করতে চায় টু প্যাকড ফুড। হয়তো টেম্পোরারি একটা সেটব্যাক হতে পারে, কিন্তু আই এম শিওর যে ফিউচারের পোটেনশিয়াল অনুযায়ী মানে আই মিন ইট উইল নট হিন্ডার ইউর গ্রোথ রেট। আর ধরুন আমি যেটা বলছিলাম যে আমাদের কিন্তু খরচ একটা বড় অংশ কোয়ালিটির জন্য হচ্ছে, লাইক বিএসটি ইজ লাইক অল লিগাল অথরিটি। এর বাইরে কিন্তু আমরা হ্যাসাপ মেনটেন করছি, আমরা হালাল মেনটেন করছি, আমরা আইএসও মেনটেন করছি ফর কোয়ালিটি অনলি। সো এগুলো কিন্তু এক্সপেন্সিভ, মানে ইট ডাজন্ট কাম চিপ। সো যার ধরুন আমাদের কস্ট কিন্তু বাড়ছে, এবং এটা গ্র্যাজুয়ালি কনজিউমারের উপর শিফট হবে। সো আমরা যদি লাইক এ সেড যে আমরা যদি ভ্যাটের ব্যাপারে একটু ভ্যারিয়েবল চিন্তা করি, তাহলে এটা উইল বি কনভিনিয়েন্ট ফর দেম, ইট উইল ইজি ফর দেম। আরেকটা বিষয় যদি যুক্ত করতেন, যে এখন বাংলাদেশের যে কোম্পানিগুলো আছে, প্রথম সারির যে কোম্পানিগুলো, আপনাদের কোম্পানি সহ, এরা আপনাদের পণ্য কি বিদেশে রপ্তানি হচ্ছে কিনা, এই একটি বিষয় যুক্ত করবেন। একই সাথে যুক্ত করবেন যে বাংলাদেশে এখন আসলে এই প্যাকেটজাত খাদ্যপণ্যের বাজারের পরিমাণটা কতটুকু? এক্সপোর্টের ক্ষেত্রে বলি, আমাদের দেশে অনেক কোম্পানি এক্সপোর্ট করছে, এবং আমাদের ডেকোরো উই হ্যাভ এ বিগ প্ল্যান, বিকজ আমরা এখন বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট মেশিন এনে এক্সপ্যান্ড করেছি। সো আমাদেরও ইনফ্যাক্ট উই হ্যাভ টেকেন অল প্রিপারেশন ফর এক্সপোর্ট, উইল স্টার্ট ভেরি সুন। এবং আমাদের অনেক কোম্পানি এক্সপোর্ট এখন করছে, এবং তারা ভালো করছে। বাট কোনো কোম্পানি লাইক যেটা ভাই বলেছেন যে কখনো লেটস ইউরোপিয়ান ইউনিয়নে কিছুটা ব্যারিয়ার ফেস করেছে ডিউ টু কোয়ালিটি, কখনো এফডিএতে কিছুটা ব্যারিয়ার ফেস করেছে, বাট আদারওয়াইজ মিডল ইস্টে কিংবা আফ্রিকাতে বা ওয়ার্ল্ডের অন্য যেসব দেশে বাংলাদেশির আছে, সেসব দেশে কিন্তু আমাদের ভালো এক্সপোর্ট হচ্ছে, অ্যান্ড ইট হ্যাজ বিগ গ্রোথ রেট।
আর মার্কেট যেটা বলেন আমাদের প্যাকড ফুডের যদি আপনি পুরো ফুড বলেন ইন্ডাস্ট্রি ইট উইল বি আই এম শিওর মোর দ্যান 30,000 crore, বাট শুধু যদি স্ন্যাক্স বলেন যেটা আমাদের কোম্পানি বিস্কুটস নুডলস অ্যান্ড আদার স্ন্যাক্স যেটা হ্যান্ডেল করে সেটার মার্কেট সাইজ হচ্ছে অলমোস্ট 12,000 crore পার অ্যানাম, যেটাতে 8% গ্রোথ রেট আছে আর কি। আচ্ছা, আরেকটি বিষয়ে জানতে চাই আপনার কাছে, সেটি হচ্ছে যে এই রপ্তানি করতে যে প্ল্যান আপনাদের আছে বা অন্যান্য কোম্পানিগুলো রপ্তানি করছে তাদের চ্যালেঞ্জগুলো কি, প্রতিবন্ধকতাগুলো আছে কিনা বা সেগুলো আসলে কি বিষয়, একটু যদি এই বিষয় বলতেন। ডেফিনেটলি লাইক আমাদের ফার্স্ট চ্যালেঞ্জ লাইক আই সেড যে আমাদের তো সবই ইম্পোর্টেন্ট, র মেটেরিয়াল, প্যাকিং মেটেরিয়াল, এভরিথিং ইজ ইম্পোর্টেন্ট। সো আমরা ডিউটি একটা ব্যারিয়ার ফেস করছি। দুই, আমাদের এখানে আমরা হয়তো গ্লোবালি উই আর নোন টু বি চিপ লেবার, অ্যাকচুয়ালি ইটস নট চিপ, ইটস কস্ট এফেক্টিভ লেবার, সেটার অ্যাডভান্টেজ আছে। কিন্তু আমার ডিউটি এবং ভ্যাট আমাকে যতটা ইম্প্যাক্ট ফেলছে আমি কিন্তু ততটা সুবিধা ওয়েজেস থেকে পাচ্ছি না বা লেবার থেকে ততটা পাচ্ছি না। যার ধরুন গ্লোবাল মার্কেটে উই ফেস কম্পিটিশন, কারণ ওখানে তো ইন্ডিয়া আছে, ওয়ার্ল্ডের অন্য দেশ আছে যারা এক্সপোর্ট করছে। সো উই ফেস ডেফিনেটলি হিউজ কম্পিটিশন, এবং আমাদেরকে ওখানে ধরেন নর্মালি এক্সপোর্ট মার্কেট ইজ অ্যাট্রাকটিভ কম্পেয়ার টু লোকাল মার্কেট, ইটস ট্রু ফর অল ক্যাটাগরিজ, কিন্তু আমাদের ক্ষেত্রে এটা পুরোপুরি অনেক বেশি অ্যাট্রাকটিভ না আসলে, জাস্ট বিকজ অফ দিস ডিউটি অ্যান্ড ট্যাক্স স্ট্রাকচার। এটাকে যদি আমরা কনভিনিয়েন্ট করতে পারি, উই ক্যান, আমাদের দেশে অলমোস্ট লাইক গ্রে ফিগার ধরলে অলমোস্ট 1.5 কোটি লোক দেশের বাইরে কাজ করছে, দেশের বাইরে। সো এই যেসব আমাদের লোক কাজ করছে সেসব জায়গায় আমরা এক্সপোর্ট করতে পারি, উই হ্যাভ হিউজ মার্কেট, হিউজ কনজাম্পশন, কিন্তু সেটা আরও কনভিনিয়েন্ট হবে, আমরা আরও কম্পিটিটিভ হবে যদি আমাদের এই ডিউটি ট্যাক্স স্ট্রাকচার যদি একটু কনভিনিয়েন্ট হয় কনসিডারিং দ্য ক্যাটাগরি। আপনি এই বিষয়ে যদি বলতেন যে এই রপ্তানির চ্যালেঞ্জটি আমরা কিভাবে মোকাবেলা করতে পারি এবং এটি আসলে কতটা সহজ করা যায়। হ্যাঁ, মানে উনি একটা সুন্দর কথা বলেছেন যে 1.5 কোটির মতো মানুষ আছে এখানে, মানে দেশের বাইরে, এবং এর পাশাপাশি কিন্তু বাংলাদেশের যে খাদ্যপণ্য সেগুলোর দিকেও মানুষ কিন্তু ঝুঁকছে এখন। মানে যদি আমরা দেখি যে ভিন্ন সংস্কৃতির, ভিন্ন ওইখানকারই যে যারা লোকাল পপুলেশন তারা কিন্তু এই এশিয়ান ফুড, সাউথ এশিয়ান ফুড এগুলোর দিকে যাচ্ছে। তো এই কারণে আমি মনে করি যে আমাদের যে ওইখানে কিন্তু রেস্টুরেন্ট আছে বা অন্যান্য বিভিন্ন রকমের যে ফুড সাপ্লাই এগুলো কিন্তু হচ্ছে, মানে একেবারে যে মানে শপিং সেন্টারগুলোতে গিয়ে কেনার পাশাপাশি এগুলো হচ্ছে, যার ফলে আমাদের মার্কেট, মানে পটেনশিয়াল মার্কেট কিন্তু অনেক বড়। তো সেইখানে কিন্তু আমাদের ইনসেন্টিভটা খুব ইম্পর্টেন্ট। মানে আমরা সরাসরি টাকা দিচ্ছি না তাদেরকে, এক্সপোর্টে তো এখন ক্যাশ ইনসেন্টিভ নেই বললেই চলে, আর তার উপরে হচ্ছে আপনার এখানে যে ডিউটি বেশি, তো যার ফলে আমাদের যে এই প্যাকেজিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং ধরা হয় যে এই গ্লোবালি যে সমস্ত ফুড মার্কেট রয়েছে, তো সেখানে শুধুমাত্র আমরা ভালোভাবে প্যাকেজিং করতে পারি না বলে আমরা অনেক প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারি না। হ্যাঁ, এবং আমাদের আসলে ওই লেভেলে যেতে হবে। এর মধ্যে যদি আমাদের এত ডিউটি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু খুবই একটা ডিফিকাল্ট হয়ে যায়, তার কারণে মানে মার্জিন কিন্তু খুবই সামান্য। তো এটার মধ্যে কম্পিটিশন করতে গিয়ে আমরা কিন্তু পিছিয়ে পড়ি। তো এই জায়গাতে আমাদের একটু চিন্তা করতে হবে। আর সেকেন্ড ইস্যুটা হচ্ছে কি যে আমাদের আস্তে আস্তে প্যাকেট ফুডেই যেতে হবে। মানে তার কারণ ওইখানে যে পরিমাণে এখন তো এই যে হেলথ সেফটি নিয়ে কথাবার্তা যেগুলো হচ্ছে, তো একটা পর্যায়ে গিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে ওইদিকে শিফট করবো। তো সুতরাং এখানে যদি আমরা একটা সুন্দর একটা মানে রেগুলেটরি স্ট্রাকচার তৈরি করি এবং ভ্যাটটাও যদি কনভিনিয়েন্ট হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেটটা ফর্মালাইজ হচ্ছে। এখন কিন্তু পুরো বেশিরভাগটাই কিন্তু এখন ইনফর্মালি কিন্তু মার্কেটটা চলছে, এবং সেখানে এই প্যাকেট করতে গেলে একটা সুবিধা হচ্ছে কি যে গভর্নমেন্টের ট্যাক্স রেভিনিউটা বাড়ে। হ্যাঁ, হয়তো ট্যাক্সটা কম, মানে রেটটা কম, কিন্তু আমরা যদি পুরো মার্কেটটাকে ফর্মালাইজ করতে পারি, এই যতটা সম্ভব যে ফুডটাকে প্যাকেটের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে সেক্ষেত্রে তখন গভর্নমেন্টের কিন্তু এই ইউনিট ট্যাক্সটাও কিন্তু বেড়ে যাবে। যার ফলে ওইভাবে একটু চিন্তা করা উচিত গভর্নমেন্টের, যে আমরা একদিকে বিজনেসটাকে একটু ফ্যাসিলিটেট করবো, তারপরে হচ্ছে আমরা ট্যাক্সটাকে কনভিনিয়েন্ট করবো, কমফোর্টেবল করবো, অ্যাট দ্য সেম টাইম আমাদের এক্সপোর্ট মার্কেটটাও তখন কিন্তু আমাদের সামনে খুলে যাবে। তো সব দিক থেকেই লাভ যদি আমরা একটু ট্যাক্সটাকে রেশনালাইজ করি। আরেকটি বিষয় যদি আপনি বলতেন যে এই উচ্চ ভ্যাটের কারণে আসলে যারা এখন ছোট ক্ষুদ্র মাঝারি যে প্রতিষ্ঠান তারা কি প্রতিবন্ধকতার মুখে পড়ছে কিনা, বা তারা আসলে এগিয়ে যাওয়ার পথে এটি বাধা সৃষ্টি করছে কিনা? হ্যাঁ, ভ্যাট যদি বেশি হয় তাহলে একটা বড় অসুবিধা আছে, সেটা হলো তখন ফাঁকি দেওয়ার চেষ্টাটাও বেশি হয়। তো এইটা একটা বড় সমস্যা। আমি মনে করি যে এই গভর্নমেন্টের যে ট্যাক্স যে রিয়েলাইজেশন হচ্ছে না, তার একটা বড় কারণ হচ্ছে আমাদের খুবই ইরেশনাল একটা স্ট্রাকচার। এখানে আমরা এমন সমস্ত পণ্যের উপরে বেশি হারে যে সমস্ত ভ্যাট বসিয়ে রেখেছি, যেগুলো ইভেন যদি একদম মিনিমাইজ করা যায় তাহলে সেক্ষেত্রে কালেকশনটা বেশি হবে। অ্যাট দ্য সেম টাইম ট্যাক্সটা কেন, ট্যাক্সটা হচ্ছে যে আমরা ডিসকারেজ করতে চাই কিনা কোনো একটা ইন্ডাস্ট্রিকে, তাহলে তার উপরে বেশি করবো। তখন কি হবে, সুবিধাটা হচ্ছে কি, তখন বিদেশি কোম্পানিগুলো তখন কিন্তু বাংলাদেশে ভালো মার্কেট পায়, অথচ বাংলাদেশের যে কোম্পানি যেগুলো আসলে বড় হতে পারে, যেগুলো গ্লোবালি ইমার্জ করতে পারে, তো সেগুলোর জন্য আমরা তখন কিন্তু আর সুবিধাটা দিচ্ছি না। সুতরাং এটা হচ্ছে বড় বিষয় যে আমরা আসলে দেশের যে কোম্পানিগুলো আছে, মানে এই উদ্যোক্তা হওয়ার পথে এটি বাধা হবে, একটা বড় বাধা। তার কারণ একটা কোম্পানি তো হঠাৎ করে 1000 কোটি টাকার কোম্পানি হয় না,
এটা কিন্তু ছোট থেকে আস্তে আস্তে বড় হয়। তো আমরা ছোট যখন আছে তারা বড় স্বপ্ন দেখছে, বড় কিছু করবে, সেখানে যদি আমরা একটা ব্যারিয়ার তৈরি করে দিই ট্যাক্স দিয়ে, ভ্যাট দিয়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তখন আর বড় হওয়ার সুযোগটা থাকে না। তো আমি মনে করি যে এইটা একটা চিন্তার বিষয় যে আমরা এই যে ট্যাক্সটা দিচ্ছি, ভ্যাটটা দিচ্ছি, সেই ভ্যাটটা আসলে ডিসকারেজ করছে না, অবশ্যই ডিসকারেজ করছে। তো এই কারণে আমার মনে হয় কি যে যারা এসএমই রয়েছেন তাদের জন্যই আমি মনে করি যে এটা একটা বড় একটা ব্যারিয়ার, এবং সেখান থেকে আমাদের একটু বের হয়ে আসতে হবে, ট্যাক্সটা আরও বা ভ্যাট আর কমাতে হবে আমাদের। জি, জনাব জাভেদ, আপনার কাছে আসবো যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে যে এই মানে বর্তমানে যে উচ্চমুখী ব্যাট যেটি এখন অব্যাহত আছে, এটির কারণে আসলে আপনাদের সেলস ভলিউম কি প্রভাব পড়েছে কিনা বা কমেছে কিনা? যেটা আমি একটু আগে বলেছি যে সেলস ভলিউম লাইক যতটা মানে আমাদের যে ন্যাচারাল যে গ্রোথ ছিল সেটা অবশ্যই অ্যাফেক্টেড হয়েছে, বিকজ সাম অফ দ্য পিপল আর থিঙ্কিং যে যেহেতু ওটার প্রাইস বেশি, সো আমি হয়তো এখনই লুজ থেকে প্যাক্টে গ্র্যাজুয়েট করবো না, বা আমি এখনই প্যাক্ট নন ব্র্যান্ড থেকে ব্র্যান্ডেডে গ্র্যাজুয়েট করবো না, আইল টেক লিটল মোর টাইম বিকজ ইটস ইনকারিং এক্সট্রা কস্ট অন মি। এইটা একটা ডেফিনেটলি ইট হ্যাজ অ্যান ইম্প্যাক্ট। তো এইটার কারণে অবশ্যই মার্কেট গ্রোথ রেট কমে গেলে মার্কেট উইল গ্র্যাজুয়ালি শ্রিঙ্ক। সো এটা প্রত্যেকটা বড় কোম্পানি এটার জন্য সাফার করবে, বিকজ আমরা তো ধরেন এখন যে আমরা আলোচনা করছিলাম এক্সপোর্টের জন্য কিন্তু আমরা এখন অ্যাকচুয়ালি ফুলি রেডি, বিকজ আগে ধরেন মনে করা হতো যে বিদেশি কোম্পানির ভালো মেশিন আছে আমাদের নেই, নোহাও আছে আমাদের নেই, ইটস নট রং, নোট ট্রু, বিকজ আমরা কিন্তু এখন গ্লোবালি যেগুলো ব্র্যান্ডেড টপ মেশিন সেগুলোই আমরা ইউজ করছি, অলসো ফর লোকাল অ্যান্ড ফর এক্সপোর্ট, অ্যান্ড তাদের এক্সপার্টাইজ নিয়ে কিন্তু উই আর ইকুয়ালি আমরা এফিশিয়েন্ট হয়েছি। সো আমাদের এসব থেকে পিছিয়ে নেই, কিন্তু পিছিয়ে যাচ্ছি কোথায়? যখনই আমাদের এরকম একটা ব্যারিয়ার আমাদেরকে ডিস্টার্ব করছে, তখন কিন্তু অবশ্যই আমাদের যেরকম গ্রোথ হওয়ার কথা সে গ্রোথটা হচ্ছে না, বিকজ অফ দিস ভ্যাট ইস্যুস অ্যান্ড ট্যাক্স ইস্যুস। জি, আপনারা থাকবেন আমাদের সাথে, আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে চাই আবারও। দর্শক, সময় হলো আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে আরও একটি বিরতির, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। দর্শক, এবার জানিয়ে দিতে চাই মুদ্রা বাজারের আপডেট। মুদ্রা বাজারে আমরা আপডেট দেখে নিতে চাই। মুহূর্তে আমাদের মনিটরে আমরা দেখতে পাচ্ছি যে মুহূর্তে যে প্রতিদিনকার যে মুদ্রার বিনিময় মূল্য, সেটি আজকের মুদ্রা বিনিময় মূল্য আমরা দেখতে পাচ্ছি মার্কিন ডলার 122 টাকা ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 123 টাকায়, ইউরো 138 টাকা ক্রয় বিক্রি হচ্ছে 143 টাকায়, পাউন্ড 157 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 165 টাকায়, চীনা ইউয়ান 16 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 18 টাকায়, সৌদি রিয়াল 32 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 33 টাকায়, ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সায় ক্রয় এবং বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। জানাবো স্বর্ণের দামে আমরা দেখতে পাচ্ছি আজকে 22 ক্যারেটের স্বর্ণ সেটি দাম কিছুটা কমেছে। এই আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে 2,08,996 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,99,501 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,70,994 টাকা এবং সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম আজকের বাজারে রয়েছে 1,42,219 টাকা। একই সাথে জানাতে চাই রূপার দামেও আমরা দেখতে পাচ্ছি 22 ক্যারেটের রূপা সেটি প্রতি ভরির দাম আজকের বাজারে রয়েছে 5,470 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম আছে 5,213 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম আছে 4,467 টাকা এবং সনাতন প্রতি ভরি রূপার দাম আজকের বাজারে রয়েছে 3,359 টাকা। দর্শক, একই সাথে আমরা একটু দেখে নিতে চাই আজকের গুরুত্বপূর্ণ পত্রিকাগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি পত্রিকার শিরোনাম, সেগুলো একটু দেখতে চাই। আজকে প্রথম আলো একটি শিরোনাম করেছে, আম রপ্তানিতে 2 বছর আগের রেকর্ড ধরে রাখা গেল না, চীনের বাজারেও হতাশা। পরের পত্রিকার শিরোনামটি দেখতে চাই, গ্যাসের সিস্টেম লসে 1 বছরের ক্ষতি 4,000 কোটি টাকা। এর পরের শিরোনামটি দেখতে চাই, গাড়ি ও শিল্পে এলপিজির ব্যবহার বাড়ছে। বাংলাদেশ প্রতিদিনের শিরোনামটি করেছে। বিজনেস স্ট্যান্ডার্ড আরেকটি শিরোনাম করেছে যে অতিরিক্ত উৎপাদন ক্ষমতা, চাহিদা হ্রাস ও আর্থিক চাপ, সিমেন্ট কারখানাগুলো 30% সক্ষমতায় চলছে। সমকাল রিপোর্ট করেছে বাজারে দাম বাড়ানোর পর পেঁয়াজ আমদানির চেষ্টা। কয়েকটি পত্রিকার শিরোনাম আমরা দেখলাম, তার মধ্যে একটি বিষয় তো দেখলাম যে গাড়িতে এবং শিল্পে এলপিজির ব্যবহার বাড়ছে। একই সাথে দেখলাম যে প্রতি বছর আসলে গ্যাসের যে সংকট, সেইখানে সিস্টেম লসে প্রায়
বড় ধরনের একটি সংখ্যার আমাদের সিস্টেম নেওয়া হচ্ছে। এই বিষয়ে আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই। গ্যাসের উৎপাদনের সাথেও আপনাদের গ্যাসেরও ব্যবহার রয়েছে, সেখানে শিল্পে এই মুহূর্তে কেমন গ্যাস পাচ্ছেন আপনারা? আমরা গ্যাস ঢাকার তো আমরা জানি যে কিছু চ্যালেঞ্জ আছে, গ্যাসের স্টক দিনে দিনে আমাদের কমছে অ্যান্ড এটা কমতেই থাকবে, সো উই হ্যাভ টু মুভ টু আদার অল্টারনেটিভ ফিউয়েল। গ্যাসের মাঝখানে আমরা খুবই সাফার করেছি, এটা সবাই করেছে, বাট এখন ওরকম মেজর ইস্যু নেই গ্যাসের। বাট ইস্যু বলতে ইট হ্যাজ প্রাইস হ্যাজ গন টু 10% হাই, এবং গ্যাস থেকে ইলেকট্রিসিটি প্রোডাকশন হচ্ছে, সেখানে কস্ট বেড়েছে 7%। পুরো ব্যাপারটাই হ্যাজ প্রাইস ইম্প্যাক্ট অন দ্য প্রোডাক্ট। এটা একটা বড় জিনিস আমরা সাফার করি, বাট আনঅ্যাভেলেবল থাকলে ইভেন ইট সাফার্স মোর, বিকজ তখন আমাদেরকে বাইরে থেকে সিএনজি এলপিজি সোর্স করে চালাতে হয়, যেটা অনেক বেশি এক্সপেন্সিভ, এটা বিজনেসের জন্য ফিজিবল না, ভায়াবল না। সো যার দরুন এই ইন্ডাস্ট্রিগুলোর জন্য আসলে গ্যাস ইলেকট্রিসিটির সাপ্লাই হ্যাজ টু বি ভেরি ভেরি আনইন্টারাপ্টেড অ্যান্ড দ্য প্রাইস হ্যাজ টু বি অ্যাফোর্ডেবল। যেমন জাভেদ, আপনি আপনার কাছ থেকে একটি বিষয় আরেকটু মাহফুজ ভাই বলছিলেন যে নতুন উদ্যোক্তা এই খাতের জন্য তারা নানান প্রতিবন্ধকতার মধ্যে পড়ে। আপনি যদি একটু বলতেন যে তাদের চ্যালেঞ্জগুলো এই মুহূর্তে কি? দেখেন, আমি যেটা বলেছি আগে, যে আমাদের ফুডের বিজনেসটার ইউ জাস্ট ক্যানট ডু ইট কমার্শিয়ালি, যে আমি শুধুমাত্র মানে কোনোরকমভাবে করে আমি শুধু প্রফিট এখান থেকে করবো, ইউ ক্যানট ডু দ্যাট, বিকজ ইট হ্যাভ একটা ফিলান্থ্রপিক মেন্টালিটি, যে আমার এখানে কোয়ালিটি মেনটেন করতে হবে, মানুষ যেহেতু খাবে এখান থেকে মানুষের রোগ জীবাণু হতে পারে, সো এটা মেনটেন করতে হবে মানুষকে, এটার সঙ্গে মানুষের গ্রোথ রিলেটেড সেটাকে এনশিওর করতে হবে। সো যার দরুন আমরা যখন এগুলো করতে যাচ্ছি, এবং আমাদের আমি বলেছি যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে উই হ্যাভ ডিসেন্টলি হাই ডিউটি অ্যান্ড ভ্যাট তো বাড়ছে। সো যার দরুন যখনই আমাদের বিজনেসটার মধ্যে আসলে প্রফিট ইজ ভেরি ভেরি থিন, কারণ আমরা তো কোয়ালিটিতে কম্প্রোমাইজ করতে পারছি না, সো কস্টও খুব বেশি কমাতে পারছি না, বাট যেটা হচ্ছে আমরা আমাদের মার্জিন স্যাক্রিফাইস করছি। সেটা করতে করতে যেটা হয়েছে, উই আর অ্যাকচুয়ালি নাও জাস্ট অলমোস্ট উইথ দ্য ওয়াল, উই হ্যাভ টু পুশ ব্যাক। আদারওয়াইজ একটা বিজনেস করলে যদি এটা প্রফিটেবল না হয়, তাহলে এক্সপ্যানশন হবে না। কারণ আমরা আমাদের গার্মেন্টসে আমাদের বড় ব্যবসা আছে, অ্যাক্সেসরিজে বড় ব্যবসা আছে, সো উই এক্সপ্যান্ডিং। ফুড ব্যবসা ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ, উই এক্সপ্যান্ডিং। কিন্তু সবাই কিন্তু এরকম ব্যবসা যদি অ্যাট্রাকটিভ না হয়, প্রফিটেবল না হয়, এবং এটার যদি ধরেন পেব্যাক পিরিয়ড, রিটার্ন যদি ভালো না থাকে, আওয়াজ যদি বেটার না থাকে, পেব্যাক পিরিয়ড কম না থাকলে পিপল উইল নট বি ইন্টারেস্টেড। এবং নতুন যে কেউ আসতে গেলে দে হ্যাভ টু ফেস হিউজ চ্যালেঞ্জ, এবং ফার্স্ট অফ অল তারা আসবে কিনা, বিকজ বিজনেসম্যান উইল লুক ইনটু অ্যান অ্যাট্রাক্টিভ ফিগার। সেটা যদি বটম লাইন না থাকে, তাহলে হি উইল নট বি ইন্টারেস্টেড টু এক্সপ্যান্ড অর গেট ইনটু দিস বিজনেস। সো এটা করার জন্য আমাদের এই ইন্ডাস্ট্রির এক্সপ্যানশনের জন্য আসলে আমাদের এটা লুক ইনটু করতে হবে। আমরা আরও কয়েকটি বিষয়ে একটু ছোট ছোট করে আপনার কাছ থেকে, ডক্টর মাহফুজের কাছ থেকে জানতে চাই। প্রথম আপনার কাছেই আরেকটি বিষয় জানতে চাই যে সরকার ভ্যাট কমালে কি এই শিল্পটি টিকে যাবে কিনা, একই সাথে জানাবেন যে ভ্যাট কমানোর পাশাপাশি অন্য কী পদক্ষেপ নেওয়া যায়? লাগে সেই যে ভ্যাট তো এটা কনভিনিয়েন্ট করতে হবে, নিচে যেগুলো একেবারেই ম্যাস সেগমেন্টের কনজামশনের প্রোডাক্ট, 5 থেকে 10 টাকার প্রোডাক্ট আমরা ভ্যাট 0 করে দিতে পারি। 10 থেকে 20 টাকা পর্যন্ত আমরা এটাকে 5% করতে পারি, 20 থেকে 30 পর্যন্ত 10 করতে পারি। এভাবে আমরা ভ্যাটটা উপরের যত ভ্যালু বাড়বে প্রোডাক্ট তত বাড়াতে পারি, তাহলে সবার জন্য অ্যাফোর্ডেবল হবে, গভর্নমেন্টের ভ্যাটের পোর্টফোলিও অ্যামাউন্টটা কমবে না। ফার্স্ট থিং। ডিউটি একই কথা বলেছি, আমাদের জন্য যেগুলো ধরেন লো প্রোডাক্ট সেগমেন্টের জন্য ইউসেজ হয়, সেটার জন্য আমি যে ময়দা ইম্পোর্ট করছি, আমার যদি এটার 20% ইউসেজ হয় যদি আমার লো সেগমেন্টের জন্য, তাহলে 20%-এর জন্য আমার ভ্যাটে ডিউটি স্ট্রাকচার ইউ ক্যান মেক ডিফারেন্ট। আমার করেছি 100 কেজি, আমার 20 কেজির জন্য আপনি আমাকে ইউ ক্যান চার্জ লো ভ্যাট, আপনি পরে 20 কেজির জন্য ইউ ক্যান চার্জ মি লিটল হায়ার ডিউটি, তারপরের জন্য ইউ ক্যান ইভেন চার্জ ইভেন হায়ার ডিউটিস। এটাকেও এরকম কনভিনিয়েন্ট ভ্যারিয়েবল করতে হবে, তাহলে ইট উইল বি মেকিং সেন্স টু ফর অল দ্য সেগমেন্টস প্রোডাক্টের জন্য। এইটা একটা মেজর জিনিস আমরা যদি করতে পারি, তাহলে দেখবেন যে এই ইন্ডাস্ট্রিতে টিকে যাবে, পিপল উইল বি ইন্টারেস্টেড, কোয়ালিটি মেনটেন করবে, লোকজন এক্সপ্যানশনে যাবে, নতুন এন্টারপ্রেনার আসবে, এবং এটা এন্ড অফ দ্য ডে কনজিউমার উইল বি বেনিফিটেড। কনজিউমার বেনিফিট হওয়া মানে কিন্তু গভর্নমেন্ট বেনিফিটেড হবে, বিকজ দে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট দ্য গভর্নমেন্ট। জি, ডক্টর মাহফুজ, আপনি যদি একটু এই বিষয়ে যুক্ত করতেন যে এই ক্ষেত্রে শিল্প উদ্যোক্তা যারা, তাদের সাথে সরকারের মধ্যে একটি বোঝাপড়ার দরকার আছে কিনা, বা যদি ঘাটতি থেকে থাকে সেই ঘাটতিগুলো দূর করার বিষয় আছে কিনা? আমি মনে করি যে ত্রিপক্ষীয় সমঝোতা দরকার। প্রথমত যে যারা বিশেষজ্ঞ রয়েছেন, যারা যে এই ফুড ইন্ডাস্ট্রি নিয়ে গবেষণা করেন, তো সেই ক্ষেত্রে তাদের সঙ্গে একটু বসতে হবে, তার কারণ এই করের বোঝাটা আমরা চাপাতে চাই না সাধারণ মানুষের উপরে, এবং একই সঙ্গে সরকারের রাজস্বটা বাড়াতে চাই। তো এটার জন্য অবশ্যই যারা একেবারে নিম্ন আয় শ্রেণীর মানুষ রয়েছেন, তাদের ভোগকৃত যে পণ্যগুলো আছে, খাদ্যপণ্য, সেগুলোর উপরে আমরা আসলে কর যতটা কম সম্ভব আর কি রাখতে চাই। তো সেটার জন্য আসলে অপটিমাল ট্যাক্স স্ট্রাকচারটা আমাদের তৈরি করতে হবে, এবং একই সঙ্গে এইটার একটু ভ্যালিডেশন লাগবে বিজনেসম্যানদের সাথে।
তো আমরা কিন্তু প্রোডাক্টের রেঞ্জ ধরে ধরে একেবারে এইচএস কোড 8 পর্যন্ত গিয়ে কিন্তু আমরা এটা করতে পারি। একদম ট্যারিফ সাব হেডিং যেটি সেটি পর্যন্ত গিয়ে কিন্তু ইজিলি এটা করা সম্ভব, এবং এটা যদি একবার করে ফেলতে পারি আমি মনে করি যে সেটা আসলে দীর্ঘদিন ধরে অর্থনীতিতে সুবিধা দেবে এবং নতুন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে, এবং যারা ইতিমধ্যে আছেন যারা কোয়ালিটি আরও বাড়াতে চান, গ্লোবাল স্ট্যান্ডার্ড নিতে চান, প্রত্যেকের জন্য কিন্তু এটা সহায়তা করবে। একই সঙ্গে আমরা দেশীয় যারা কনজিউমার তাদেরকে আমরা একটু রিলিফ দেবো, এবং একই সঙ্গে যেহেতু মূল্যস্ফীতি আসলে অনেক বেশি, তো তার মধ্যে আবার এই যে এটা ট্যাক্স, তো এই জায়গাতে আমাদের এটা জায়গাতে আসতেই হবে, এবং দেশের যেমন যারা ভোক্তা তাদেরকে বাঁচাতে হবে, যারা শিল্প উৎপাদক বা রপ্তানিকারক তাদেরকে বাঁচাতে হবে। এরকম একটা ইকুইলিব্রিয়ামে যদি আসি আমরা, তাহলে সেক্ষেত্রে সরকারের জন্য যে আদর্শ আদালতটা সহজ হবে, এবং সব মিলিয়ে এই যে এখানে যেটা অস্বস্তি বিরাজ করছে, নতুন আসতে চাচ্ছেন না উদ্যোক্তা, এবং যারা পুরনো উদ্যোক্তা রয়েছেন তারাও কোনো মতে তারা টিকে আছেন, তো সেইভাবে তো আসলে চলে না, আমাদের একটু কমফোর্ট জোন দিতে হবে সবাইকে, তো সেইভাবে করে আমাদের আসলে নীতি গ্রহণ করতে হবে। জনাব জাভেদ, আপনি যদি বলতেন যে এই নীতি যদি অপরিবর্তিত থাকে তাহলে আপনারা কোনো ঝুঁকির মধ্যে থাকবেন কিনা বা আছেন কিনা? Definitely it will not remain as attractive as it used to be. So আমরা কি করব, ধরেন যারা বিজনেসে আমরা আছি তারা আমরা নতুন করে এক্সপ্যান্ড হয়তো করব না, উইল মুভ টু সাম আদার অ্যাট্রাকটিভ বিজনেসেস। তো এতে করে কি হবে, বা নতুন যারা এন্টারপ্রেনার আসতে চান তারা হয়তো এখানে আসবেন না, তাহলে কি হচ্ছে, ইন্ডাস্ট্রিটার গ্রোথ হচ্ছে না। ইন্ডাস্ট্রি গ্রোথ না হলে কিন্তু এন্ড অফ দ্য ডে কনজিউমার ইজ সাফারার। কনজিউমার সাফারার মানে কিন্তু গভর্নমেন্ট সাফারার, বিকজ এই পপুলেশনটাকেই তো গভর্নমেন্ট রিপ্রেজেন্ট করছে। সো এন্ড অফ দ্য ডে এটা ভ্যালু চেইন উইল বি অ্যাফেক্টেড। এই ভ্যালু চেইনটাকে আমরা যদি রক্ষা করতে চাই, এই ইকোসিস্টেমটাকে আমরা ডেভেলপ করতে হবে, সবার জন্য এখান থেকে বেনিফিটেড হয়। ডেফিনেটলি ইট উইল হ্যাভ পজিটিভ ইম্প্যাক্ট। ডক্টর মাহফুজ কবির, আপনি যদি একটু পুরো বিষয়টার একটি সুপারিশ বা পরামর্শ দিতেন যে এই খাত যদি সংকটে পড়ে বা সংকট থেকে উত্তরণের জন্য এটি কিভাবে আমাদের এখন কাজ করতে হবে, এবং এটি আসলে অর্থনীতির জন্য কতটা ঝুঁকি তৈরি করবে? আমি 3 ভাগে এটাকে বলতে চাই। একটা হলো যে এখানে যে পুরো ভ্যালু চেইনের মধ্যে কিন্তু যারা প্রোডিউসার তারা আছেন, মানে একেবারে কৃষক যারা আছেন তারা উৎপাদন করছেন, তো তারা যেন প্রকৃত দাম পান। তার কারণে ট্যাক্স যখন ইম্পোজ করা হয়, মানে একটু হাই হলে তখন কিন্তু এটার ইম্প্যাক্ট গিয়ে পড়ে একদম লোয়ার লেভেলে। আর এটার মাঝখানে কিন্তু অসংখ্য এরকম দেখবেন যে এসএমই রয়েছে, এবং একই সঙ্গে যারা লার্জ আছে, লার্জের পিছনেও কিন্তু এসএমই আছে। তো এই পুরো ভ্যালু চেইনটা যাতে ডিসরাপ্টেড না হয়, এটা একটা বিষয়। আর তৃতীয়টা হচ্ছে কি যে ব্যাংকগুলো কিন্তু ফাইন্যান্সিং করছে, তো এখন যদি এই ব্যবসাটা সংকুচিত হয় তাহলে কিন্তু ফাইন্যান্সিংয়ের সুযোগটা কমে যাচ্ছে, এবং একই সঙ্গে যে আপগ্রেডেশন এই পুরো ইন্ডাস্ট্রির এবং গ্লোবাল লিঙ্কেজ, এই প্রত্যেকটা জায়গাতেই আমাদেরকে আসলে একটা স্বস্তির জায়গা দিতে হবে, এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের করের কাঠামো তৈরি করতে হবে। জি, জনাব জাভেদ, আপনাদের কি কিছু চাওয়ার আছে সরকারের কাছে? সবশেষে 30 সেকেন্ডে বলতেন। আমার যেটা চাওয়া যে গভর্নমেন্ট হ্যাজ টু বি বিজনেস ফ্রেন্ডলি, এবং গভর্নমেন্ট যদি, বিকজ তারা তো পপুলেশনকে রিপ্রেজেন্ট করছে, পপুলেশনের জন্য তারা বেটারমেন্ট চাইতে গেলে আমাদেরকে বেটারমেন্ট এনশিওর করতে হবে। আমাদের ক্ষেত্রে যদি ট্যাক্স এবং ভ্যাটটা যদি কনভিনিয়েন্ট হয়, এটা যদি অ্যাফোর্ডেবল হয়, ফিজিবল হয়, তাহলে ইট উইল এন্ড অফ দ্য ইট উইল বি বেনিফিট উইল গো টু দ্য কনজিউমার। যেটা তো আমাদের ক্ষেত্রে যদি ভ্যাট, ট্যাক্স এগুলো, এবং এই যে ধরেন গ্যাস, ইলেকট্রিসিটি চার্জেস আছে, অ্যান্ড এই ব্যাংকের ফাইন্যান্সিং কস্ট আছে যেটা 4.5% বেড়েছে, এগুলো যদি কনভিনিয়েন্ট করা হয় তাহলে কি হবে, এক্সপেনশন হবে, এক্সিস্টিং এক্সপেনশন হবে, নতুন আসবে। সো কনজিউমার বেনিফিট হবে, গভর্নমেন্ট উইল বেনিফিটেড। এইটা আমার চাওয়া আর কি। থ্যাংক ইউ জনাব জাভেদ এবং ডক্টর মাহফুজ কবির, আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, এর সাথে শেষ করতে হচ্ছে আমাদের আজকের আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।